অনার্স থার্ড ইয়ারের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের কোর্স টাইটেল হচ্ছে অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অনার্স থার্ড ইয়ার, চ্যাপ্টার লিডারশিপ। তো লিডারশিপ থেকে পড়াবো থিওরিজ অফ লিডারশিপ, অর্থাৎ নেতৃত্বের ধারণা বা মডেল বা নেতৃত্বের মতবাদ। তো এই নেতৃত্ব বলতে আমরা বিস্তারিত গত ক্লাসে, ঈদের আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো এখন নেতৃত্বের যে মতবাদ সেটা আজকে আলোচনা করব, আর সাথে আলোচনা করব বিহেভিয়ারাল থিওরিজ অফ লিডারশিপ, অর্থাৎ নেতৃত্বের আচরণ ভিত্তিক যে তত্ত্ব সেগুলি আলোচনা করব। নেতৃত্বের প্রাচীনতম ধারণা বা বর্তমান ধারণার মধ্যে কি কোনো মিল নেই। প্রাচীন ধারণার সাথে বর্তমান ধারণার কোনো মিল নেই, কারণ কি সময়ের বিবর্তনের সাথে সাথে বহু গবেষণার মাধ্যমে নেতৃত্বের বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ পাওয়া গেছে। তো 1923 থেকে 1990 বেসিক্যালি এই সময়টা, অর্থাৎ দীর্ঘ 67 বছরে গবেষণা করা হয়েছে 1238টি। তো এই 1238টি গবেষণার কারণে কি আমরা ব্যাপক গবেষণার ফল উপভোগ করেছি। তো এই বিভিন্ন কারণে, বিভিন্ন গবেষণার মাধ্যমে এই নেতৃত্বগুলোকে ভিন্ন ভিন্ন রূপে বিভিন্ন সময়ে আবির্ভূত হয়েছে। তো তার মধ্যে প্রথমেই থাকে কি উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা তত্ত্ব, অর্থাৎ দ্য থিওরি অফ ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। তো পি.এফ. ডার্কারের উদ্দেশ্য ভিত্তিক ব্যবস্থাপনা নেতৃত্ব একটি উল্লেখযোগ্য তত্ত্ব। এই উল্লেখযোগ্য তত্ত্বের ক্ষেত্রে ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ ইজ এ কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট সিস্টেম বেসড অন মেজারেবল অ্যান্ড participatively set objectives। এর মানে হচ্ছে কি অংশগ্রহণমূলক এবং পরিমাণ বা পরিমাপযোগ্য উদ্দেশ্য নির্ধারণে ব্যাপক ব্যবস্থাপনা পদ্ধতি হচ্ছে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা। তাহলে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনার মধ্যে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পরবর্তী সময়ের জন্য কর্মী কর্তৃক উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আর এটা থেকে আসবে কি পারস্পরিক আলাপ আলোচনা করে তত্ত্বাবধায়কের মাধ্যমে উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। প্রথমে কি করতে হবে, পরবর্তী সময়ের জন্য কর্মীদের জন্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। আর এই উদ্দেশ্য যখন নির্ধারণ হবে সেটা হবে কি পারস্পরিক আলাপ আলোচনার সমন্বয়ে। উদ্দেশ্য পরিমাপের কার্যফল সম্পর্কে ঐক্যমত হতে হবে, অর্থাৎ যারা যারা আলোচনায় অংশগ্রহণ করবে সবাই একটা ডিসিশনে আসতে হবে। তারপরে সেটা কি কর্মী কর্তৃক সম্পাদিত কার্যফল, তার থেকে আসবে কর্মী এবং তত্ত্বাবধায়ক কর্তৃক সময় শেষে চূড়ান্ত কার্যফল আলোচনা করা। অর্থাৎ এই যে প্রসেসিংটা, এটা হচ্ছে উদ্দেশ্যভিত্তিক ব্যবস্থাপনা তত্ত্ব। তো এছাড়াও কি ওই যে প্রথমেই বললাম 1238টা রিসার্চ করা হয়েছে এই লিডিংয়ের উপরে, লিডারশিপের উপরে। তা আরেকটা তত্ত্ব হচ্ছে ম্যাকগ্রেগরের এক্স এবং ওয়াই তত্ত্ব। তোমরা এটা ফার্স্ট ইয়ারে ম্যানেজমেন্টেও থিওরি এক্স, থিওরি ওয়াই, জেড এগুলো পড়ে আসছো। তো এই ম্যাকগ্রেগরস থিওরি এক্স অ্যান্ড ওয়াই, এটার মধ্যে কি ডগলাস ম্যাকগ্রেগর মানুষের আচরণ বিশ্লেষণপূর্বক এক্স এবং ওয়াই থিওরির উদ্ভাবন করেন। এক্স তত্ত্বের মূল কথা কি ছিল? এক্স তত্ত্বের মূল কথা হচ্ছে কি তারা কি খুব কর্মতৎপর নাকি অলস? তোমরা বলতে পারবা কেউ? আশা করি অনেকেই জানো, কিন্তু এখন মনে পড়ছে না হয়তো। তো এক্স তত্ত্বের লোকজন কি তারা আরামপ্রিয়, তারা কাজ করতে পছন্দ করে না, তারা শুধু কি নিশ্চিন্তে জীবনযাপন করবে, খাবে আর ঘুমাবে। তো এই কর্মী কাজ করতে পছন্দ করে না, বাপদাদার অনেক সম্পত্তি থাকবে, সেইগুলাই সে বেচবে আর খাবে। তো
তো এই কর্মী কাজ করতে পছন্দ করে না, কর্মী কাজ করা থেকে নিজেকে এড়িয়ে চলতে চায়। তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশ মানতে অপছন্দ করে, সে তার স্বাধীনভাবে চলতে চায়, সে তার বসের নির্দেশনা মানতে চায় না, পছন্দ করে না। কর্মী এতে আত্মকেন্দ্রিক হয়ে পড়ে। তো এ ধরনের কর্মীরা সাধারণত কি একাকিত্ব বা আত্মকেন্দ্রিক হয়ে থাকে, নিজে যেটা বুঝে সেটাই করে। তো কর্ম সম্পাদনে কর্মীর উদাসীনতা দেখা যায়, তারা সময়ের কাজটা সময়ে করে না, ফেলে রাখে। এখানে কর্মীর উচ্চাকাঙ্ক্ষা থাকে না, সে মনে করে এই তো বেশ আছি, যেমন আছি তেমনই ভালো, তার মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে না। এটা হচ্ছে এক্স তত্ত্বের লোকজনের, অর্থাৎ থিওরি এক্স যেসব মানুষদের উপর বেস করে করা হয়েছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে এগুলা। তারা কাজ করবে না, বসের কথা শুনবে না, সময়ের কাজ সময়ে করবে না, ফেলে রাখবে, এবং তারা আত্মকেন্দ্রিক হয়, তারা উদাসীন হয়, তাদের মধ্যে কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে না। এবার দেখি আমরা ওয়াই তত্ত্বের লোকজন কি করে। ওয়াই তত্ত্বের মূল কথা হলো, এ তত্ত্বে কর্মী কাজকে তার জীবনের সাথে জড়িয়ে ফেলে, অর্থাৎ কাজই জীবন এরকম। তো দায়িত্ব সম্পর্কে কর্মী অনেক বেশি সচেতন থাকে, অনুকূল পরিবেশ পেলে কর্মী কাজ করে, আর প্রতিষ্ঠানে কোনো সমস্যা দেখা দিলে তা সমাধানে কর্মীরা কি সর্বাগ্রে এগিয়ে যায়। কর্মীরা উপযুক্ত পুরস্কার পেলে দায়িত্ব সচেতনতা তাদের মধ্যে বৃদ্ধি পায় বা দায়িত্ব সচেতন হয়। এই হচ্ছে ওয়াই তত্ত্ব। তার মানে কি, এরা এক্স তত্ত্বে কাজ পছন্দ করে না, ওয়াই তত্ত্বের লোকজন কাজ পছন্দ করে। এক্স তত্ত্ব কি আত্মকেন্দ্রিক হয়, আর ওয়াই তত্ত্ব প্রতিষ্ঠানে কোনো বিপদ হলে সবার আগে গিয়ে ঝাঁপিয়ে পড়ে। তারপরে যখন অনুকূল পরিবেশ থাকে তখন সে কি করে, কাজ করে, স্বাচ্ছন্দ্যে কাজ করতে ইচ্ছুক থাকে। এবার আসি আমরা এক্স এবং ওয়াই তত্ত্বের পরে আসি কি জেড তত্ত্বে। জেড তত্ত্বের আবিষ্কারক হচ্ছে উইলিয়াম জি ওচি। তিনি জাপানি একজন গবেষক, জাপানের এক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি। তো তিনি জেড তত্ত্ব আবিষ্কার করেন। তিনি কর্মীদের প্রণোদিত করতে এই তত্ত্ব ব্যবহার করতেন, অর্থাৎ কর্মীদেরকে ইন্সপায়ার করার জন্য এই তত্ত্বটা ব্যবহার করা হয়। এই তত্ত্ব অনুযায়ী কর্মীদের আত্মকেন্দ্রিক সম্পর্কের উন্নতি ঘটে। এই সম্পর্ক উন্নয়নের ফলে কর্মীগণ কাজে বেশি মনোযোগী হয়, অর্থাৎ আত্মকেন্দ্রিক সম্পর্ক থেকে তাদেরকে বের করে নিয়ে আসা হয়, ফলে তারা কাজের প্রতি কি বেশি মনোযোগী হয়। এতে ডব্লিউজি অচি মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান এর কারবার প্রতিষ্ঠানের আন্তঃব্যবস্থাপনার পার্থক্য বোঝাতে এ তত্ত্ব ব্যবহার করেন। জাপান আর যুক্তরাষ্ট্র যখন একসাথে কাজ করে তখন তাদের মধ্যে যেই একটা ইন্টারাকশন হয়, সেই আন্তঃব্যবস্থাপনাটা বোঝানোর জন্য এই তত্ত্ব জেড তত্ত্বটা অ্যাপ্লাই করেছে। এ তত্ত্বে এক দলের কর্মীদের সাথে অন্য দলের কর্মীদের ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়। এতে করে বিশ্বাস ও সামাজিক নিরাপত্তার মাধ্যমে কর্মীরা তাদের দায়িত্ব সচেতনতার সাথে পালন করে থাকে। এই যে বিশ্বের বিভিন্ন দেশ ম্যান পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে এবং একই প্রতিষ্ঠানে বিভিন্ন দেশের লোকজন একসাথে কাজ করে। তো এই তারা কিভাবে কাজ করে, এই জেড তত্ত্বের সমন্বয়ে কাজ করে। তারপরে আছে গুণভিত্তিক মতবাদ। গুণভিত্তিক মতবাদ যেটা প্রাচীনকালে এই ধারণার একটা ধারণা ছিল যে নেতা সম্প্রদায় গড়ে ওঠে না, নেতা সম্প্রদায় গড়ে ওঠে না, অর্থাৎ জন্মগতভাবে অর্জিত গুণাগুণের মাধ্যমে সে নেতা হয়। জন্মগতভাবে অর্জিত গুণাগুণের মাধ্যমে সে নেতা হয়। নেতার সাধারণত কিছু গুণ থাকা আবশ্যক, যে গুণের জন্য মানুষ তাকে শ্রদ্ধা করবে। নেতার কি বেসিক কিছু গুণ থাকতে হবে যেটার জন্য সবাই তাকে শ্রদ্ধা করবে। মানুষের এই শ্রদ্ধাকে তার গুণাবলীর বহিঃপ্রকাশ বলা হয়। একজন মানুষের
আন্তঃগুণাবলী যেমন মূল্যবোধ, ব্যক্তিত্ব, দক্ষতা, মূল্যবোধ, ব্যক্তিত্ব, দক্ষতা ইত্যাদি তাকে নেতা হতে সাহায্য করে। তাহলে নেতার কি কিছু গুণ থাকবে, যেই গুণের মাধ্যমে একজন নেতাকে সবাই আপন ভাববে। তারপরে থাকে হচ্ছে পরিস্থিতি তত্ত্ব, থিওরিজ অফ সার্কামস্টেন্স। পরিস্থিতি তত্ত্ব যেটা, এটার মধ্যে থাকবে পরিস্থিতির প্রেক্ষিতে তত্ত্ব গুরুত্বপূর্ণ পরিস্থিতি প্রেক্ষিত উপাদান সমাপ্ত করে, অর্থাৎ উপযুক্ত নেতার আচরণ নির্ধারণে উপাদানগুলোর আন্তঃক্রিয়া নির্ধারণ করে। উপযুক্ত নেতার আচরণের জন্য কি তাদের মধ্যে একটা আন্তঃক্রিয়ার সৃষ্টি করে থাকে। এ তত্ত্বের উদ্ভাবক হচ্ছে F.E. ফিল্ডার। বিশেষ বিশেষ পরিস্থিতিতে এই নেতা উদ্ভাবিত হয়। এই নেতা কি রেগুলার না। তারপরে আছে আচরণ ভিত্তিক মতবাদ, বিহেভিয়ারাল থিওরি অফ লিডারশিপ, যেটা এ মতবাদের মূল কথা হলো নেতার আচরণের উপর নির্ভর করে নেতৃত্বের ধরন সৃষ্টি হয়। মানুষের আদর্শ অনুযায়ী তার আচরণ প্রকাশিত হয়। নেতারও আচরণের ধরন অনুযায়ী নেতৃত্বকে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন নেতার আচরণের ধরন অনুযায়ী নেতৃত্বকে বিভিন্ন ভাগে ভাগ করে, যেমন স্বৈরতান্ত্রিক, গণতান্ত্রিক, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক এইসব। স্বৈরতান্ত্রিক কি সে নিজের ইচ্ছা মতো সব চালাবে। গণতান্ত্রিক কি সবার কর্মচারীদের সবার স্বার্থ অনুযায়ী সে চালাবে। আনুষ্ঠানিক হচ্ছে যেটা সভা মিটিংয়ের মাধ্যমে অধ্যাদেশগুলো জারি করা হয়। আর অনানুষ্ঠানিক কি যখন যেটা ইচ্ছা ওইভাবে যখন করা হয় তখন। আর নেতৃত্বের ত্রিধারা মতবাদ, নেতৃত্বের 3D স্টাইল, যেটা এখানে হচ্ছে অনুগামীদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা, অনুগামী হতে কাজ আদায়ের প্রচেষ্টা, আর হচ্ছে আচরণ পদ্ধতি। সর্বশেষ যেটা আছে অন্যান্য তত্ত্ব, এখানে মোহনীয় তত্ত্ব আছে। মোহনীয় তত্ত্ব মানে কি মানুষকে আকৃষ্ট করা, সহজে আকৃষ্ট করা, মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করা। তারপরে ব্যবস্থাপকীয় গ্রিড তত্ত্ব, অবিচ্ছিন্ন নেতৃত্ব তত্ত্ব, লেনদেনগত তত্ত্ব, রূপান্তরী তত্ত্ব, এই জিনিসগুলি হচ্ছে আদার্সের মধ্যে পড়ে। তো পরিশেষে আমরা বলতে পারি কি নেতৃত্বের বিভিন্ন মতবাদ রয়েছে, যে মতবাদের আলোকে নেতৃত্ব কার্যক্রম পরিচালিত হয় প্রত্যেক মতবাদে সমান সফলতা পাওয়া যায় না। স্থান, কাল, পাত্রভেদে পরিস্থিতি বিবেচনা করে মতবাদ প্রয়োগ করা হয়। অর্থাৎ একজন উৎকৃষ্ট নেতা বা সফল নেতা তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে হচ্ছে কি সে তার কর্মীদের পরিবেশ পরিস্থিতি এবং কর্মীদের চাহিদা অনুযায়ী সে তার নেতৃত্বটাকে নেতাদের কর্মীদেরকে তার নেতৃত্বের মাধ্যমে প্রভাবিত করবে। তো এই কিছু নেতা আছে তার মোহনীয় গুণাবলীর মাধ্যমে সবাইকে আকৃষ্ট করে, তো কিছু নেতা আছে আবার ভালো ম্যানেজিং পাওয়ার থাকে, আবার কেউ আছে যে আনুষ্ঠানিকতা বেশি পছন্দ করে। তো এরকম প্রত্যেকটা পার্সন টু পার্সন তাদের প্রত্যেক নেতার নেতৃত্ব ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এবার আসি আমরা নেতৃত্বের আচরণ ভিত্তিক তত্ত্বের ক্ষেত্রে। অর্গানাইজেশনাল বিহেভিয়ার সাবজেক্টের চ্যাপ্টার 5 লিডারশিপ থেকে পড়াচ্ছি। এই চ্যাপ্টারটা মূলত আজকেই শেষ হয়ে যাবে, এরপরে আর বেশি তেমন কিছু পড়ার নাই। এখান থেকে ছোট প্রশ্ন পড়তে পারো যে নেতা সম্ভাবনাকে বাস্তবে রূপায়িত করে, আবার নেতা ক্ষণজন্মা, এরকম টপিকগুলা বিপার্টের জন্য আসতে পারে। আচ্ছা, নেতৃত্বের আচরণ ভিত্তিক তত্ত্ব যেটা এখানে হচ্ছে কর্তৃত্ব ব্যবহারের ভিত্তিতে নেতৃত্বের ধরন, অর্থাৎ স্টাইল বেসড অন ইউজ অফ অথরিটি।
নেতারা কার্য পরিচালনা এবং অনুসারীদেরকে লক্ষ্য অভিমুখে সঠিকভাবে পরিচালিত করার জন্য কর্তৃত্ব ব্যবহার করে। এখানে কর্তৃত্ব কি? সবার উপর তার কমান্ডিং পাওয়ারটা অ্যাপ্লাই করাই হচ্ছে, অর্থাৎ সবাই তার কথা শুনবে এরকম। তো যুক্তরাষ্ট্রের লোয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কার্ট লুইয়েন তার সহযোগীরা নেতৃত্ব বিষয়ে গবেষণা পরিচালনা করেন। কর্তৃত্ব ব্যবহারের ভিত্তিতে কি নেতৃত্বের ধরনকে 3 ভাগে আবার ভাগ করা হয়েছে। এই যে যুক্তরাষ্ট্রের কার্ট লুইয়েন যে গবেষণা করেছেন সেখানে প্রথমত এখানে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব আসবে, দ্বিতীয় গণতান্ত্রিক, আর তৃতীয় হচ্ছে অবাধ নেতৃত্ব। স্বৈরতান্ত্রিক বলতে আমরা কি বুঝি? একজন নেতার যখন যা ইচ্ছা সেইভাবে পরিচালনা করা, অর্থাৎ এ ধরনের নেতারা নির্দেশ প্রদান করেন এবং অনুসারীরা তা মান্য করবেন। নেতারা কার্য সম্পাদনের জন্য কর্মীদের পুরস্কৃত করবেন অথবা ব্যর্থতার জন্য শাস্তি দান করবেন। এটা হচ্ছে স্বৈরতান্ত্রিক। আর গণতান্ত্রিক যারা, তারা হচ্ছে কি নেতা কর্মীরা একসাথে বসে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। আর সিদ্ধান্ত গ্রহণ ও লক্ষ্য নির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য সবাইকে কি অনুপ্রাণিত করা হবে। আর তৃতীয়ত যেটা অবাধ নেতৃত্ব, অবাধ নেতৃত্বের ক্ষেত্রে আসবে এখানে নেতার নিজের খুব একটা কর্তৃত্ব ব্যবহার করতে আগ্রহী থাকে না। কার্য সম্পাদনে কর্মীদেরকে অধিক মাত্রায় স্বাধীনতা দেওয়া হয়। কর্মীরাই লক্ষ্য নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ ও কর্মপন্থা নির্ধারণ করে। আর দ্বিতীয়ত যেটা আছে তন্ত্র 4 নেতৃত্ব, অর্থাৎ সিস্টেম ফর লিডারশিপ থিওরি, যেটা এখানে যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক র্যান্সিস লাইকার্ট ও তার সহযোগী 3 দশক অর্থাৎ 30 বছর গবেষণার মাধ্যমে এই তত্ত্বটি উদ্ভাবন করেন। এই তত্ত্বের মাধ্যমে লাইকার্ট এ ধরনের ব্যবস্থাপনা নেতৃত্বকে শোষণমূলক স্বৈরতান্ত্রিক নেতৃত্ব বলে আখ্যায়িত করেছেন। এখানে নির্বাহীরা অতি মাত্রায় স্বৈরতান্ত্রিক, অধীনস্থদের উপর কি করে স্বল্প আস্থা রাখে, অর্থাৎ অধীনস্থ যারা তাদের উপরে বেশি আস্থা দেয় না। ভয়ভীতি এবং শাস্তি প্রদানের মাধ্যমে কর্মীদেরকে প্রণোদনা দেওয়া হয়, অর্থাৎ এখানে কি বাই ফোর্স কাজ করানোর একটা টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে। কর্মীদেরকে কদাচিৎ পুরস্কার দেওয়া হয়, পুরস্কার দিবে বলে, ইনসেন্টিভ দিবে বলে দেয় না, এই আর কি। মাঝে মাঝে খুব কম দেওয়া হয়। নিম্নমুখী যোগাযোগ ব্যবস্থা, আর শুধু উচ্চ স্তরে সিদ্ধান্ত গৃহীত হয়, অর্থাৎ এখানে এমডি, চেয়ারম্যান, ম্যানেজার, তারপরে ইডি, তারপরে ডিরেক্টর, জিএম, এরাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করে। এখানে কর্মীদেরকে রাখা হয় না। কিন্তু গণতান্ত্রিক মতামতের ক্ষেত্রে কি কর্মীদেরকে সাথে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। আর সিস্টেম 2 যেটা এখানে আছে অধীনস্থদের প্রতি নেতৃত্ব আস্থাশীল। আগেরটাতে কি ছিল? অধীনস্থদেরকে ভয়ভীতি, শাস্তি প্রদানের মাধ্যমে কাজ করানো হতো, আর তাদের যোগাযোগ ছিল নিম্নমুখী। আর সিস্টেম 2 এ হচ্ছে অধীনস্থদের প্রতি নেতৃত্ব আস্থাশীল হয়। আর প্রণোদনা প্রদানের মাধ্যমে পুরস্কার, তবে প্রয়োজনে কিছু ক্ষেত্রে ভয়ভীতি এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সীমিত মাত্রায় এটা ঊর্ধ্বমুখী যোগাযোগ। তারপরে মাঝে মধ্যে অধীনস্থদের মতামত ও ধারণা গ্রহণ করা হয়। কঠোর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার মধ্যে সীমিত পর্যায়ে কর্তৃত্ব অর্পণ করা হয়। আর সিস্টেম 3 যেটা, সিস্টেম 3তে আছে সম্পূর্ণভাবে না হলেও নেতা অধস্তনদের প্রতি বেশ আস্থাশীল হয়। তারপরে অধীনস্থদের ধারণা এবং মতামতকে যত দূর সম্ভব মূল্যায়ন করার চেষ্টা করে। তারপর পুরস্কারের মাধ্যমে অধীনস্থদের প্রণোদিত করা হয়। প্রণোদনার ক্ষেত্রে কদাচিৎ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়, ভয়ভীতি দেখানো হয়। তারপরে উভয়মুখী যোগাযোগ ব্যবস্থা কার্যকর থাকে। সামগ্রিক নীতি এবং সাধারণ সিদ্ধান্তসমূহ উচ্চস্তরে গৃহীত হয়।
এখানে নিচু স্তরের কর্মীদের সাথে কোনো কিছু নিয়ে আলাপ আলোচনা করা হয় না, সব উপরের লেভেলেই গৃহীত হয়ে থাকে। নির্দিষ্ট কিছু সংখ্যক সিদ্ধান্ত নিম্ন পর্যায়ে গৃহীত হয়। অন্যান্য ক্ষেত্রে পরামর্শমূলক ব্যবস্থার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। আর সিস্টেম 4 যেটা লাইকার এখানে কি 4টা সিস্টেমের কথা বলছে আর কি। তার মধ্যে 4 নাম্বার সিস্টেম যেটা অধীনস্থদের প্রতি নেতৃত্ব পূর্ণমাত্রায় আস্থাশীল। নেতৃত্বটা অধীনস্থদের উপর পূর্ণমাত্রায় আস্থাশীল থাকে। অধীনস্থদের নিকট থেকে সবসময় চিন্তা, ধারা এবং মতামত গ্রহণ করা হয় এবং সেগুলোকে গঠনমূলকভাবে ব্যবহার করা হয়। আবার লক্ষ্য নির্ধারণ এবং ব্যবস্থাপনায় দলীয় অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তির ভিত্তিতে আর্থিক পুরস্কার প্রদান করা হয়ে থাকে। উভয়মুখী যোগাযোগে কার্যকরভাবে বিদ্যমান থাকে। এখানে সংগঠনের সকল স্তরে সিদ্ধান্ত গ্রহণকে উৎসাহিত করা হয়। আর নির্বাহী নিজেরা ও অধীনস্থরা দলগতভাবে কার্য সম্পাদন করে থাকে। এখানে একক কোনো চেষ্টা নাই, এখানে হচ্ছে দলগতভাবে তারা চেষ্টা করে থাকে। তারপরে আছে ব্যবস্থাপকীয় গ্রিড নেতৃত্ব অর্থাৎ ম্যানেজারিয়াল গ্রিড লিডারশিপ থিওরি। এখানে রবার্ট ব্ল্যাক এবং জেনি মোশন হলো নেতৃত্বের তত্ত্বের প্রবক্তা। তাদের চিন্তাধারা অনুযায়ী উৎপাদন বিষয়ে চিন্তা করেছে তারা। দীর্ঘ গবেষণার কারণে গবেষকদ্বয় একমত হন যে নেতৃত্বে চিন্তাভাবনার বিষয় দুটি, এক উপাদানের জন্য উদ্বিগ্নতা আর 2 নাম্বার হচ্ছে কর্মীর জন্য। একটা হচ্ছে উৎপাদনের জন্য উদ্বিগ্নতা, আরেকটা হচ্ছে কর্মীদের জন্য উদ্বিগ্নতা। উৎপাদন বিষয়ে চিন্তা বলতে নীতি সংক্রান্ত সিদ্ধান্তের মান, পদ্ধতি এবং প্রক্রিয়া, কর্মী সেবার মান এগুলিকে বোঝায়। আর কর্মী সম্পর্কে চিন্তা বলতে এখানে কর্মীদেরকে লক্ষ্য অর্জনের জন্য যে প্রতিশ্রুতি দেওয়া হয়, কর্মীদের আত্মমর্যাদা সংরক্ষণ করে, আস্থার ভিত্তিতে দায়িত্ব বন্টন, তারপরে উত্তম কার্য পরিবেশ রক্ষণ, এইগুলি হচ্ছে আন্তঃব্যক্তিক সম্পর্ক অর্থাৎ কর্মী সম্পর্কে চিন্তা ভাবনার বিষয়। এইখানে ব্যবস্থাপনার গ্রিড, এখানে কি 81টা অবস্থান রয়েছে। তোমাদের বইয়ের মধ্যে চিত্র আছে, এখানে সামনাসামনি চিত্রটা উল্টা দেখা যাবে, বই থেকে দেখে নিও তখন বুঝে যাবে। এখানে 81টা গ্রিডের ক্ষেত্রে নিজস্ব বা ন্যূনতম ব্যবস্থাপনা বলে একটা গ্রিড থাকে। তো এই 81টার মধ্যে 5টা হচ্ছে নেতৃত্বের সাথে বেশি জড়িত। তো এই নিজস্ব বা ন্যূনতম ব্যবস্থাপনা, আরেকটা হচ্ছে কার্য ব্যবস্থাপনা, তারপরে কান্ট্রি ক্লাব ব্যবস্থাপনা, মধ্যপন্থার ব্যবস্থাপনা, দল ব্যবস্থাপনা, এই 5টা হচ্ছে উল্লেখযোগ্য। তো নিঃস্ব বা ন্যূনতম ব্যবস্থাপনা, এক্ষেত্রে নেতা, উৎপাদন ও কর্মী কোনো দিকেই দৃষ্টিপাত করে না। আর কার্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এক্ষেত্রে নেতা উৎপাদনের প্রতি সর্বোচ্চ পরিমাণে মনোযোগ দেয়। ন্যূনতম ব্যবস্থাপনায় কি নেতা, উৎপাদন ও কর্মী কোনোটাকেই গুরুত্ব দেয় না। কার্য ব্যবস্থাপনার ক্ষেত্রে এখানে উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়ে থাকে, কিন্তু কর্মীদের উন্নয়নে কোনো কিছু ব্যয় করে না, শুধু হচ্ছে লাভের কথা চিন্তা করে। যেমন গার্মেন্টস সেক্টরে হচ্ছে গার্মেন্টস মালিকরা নিজের চিন্তা করে, নিজের লাভের চিন্তা করে, কিন্তু কর্মীদের বেশি বেতন দিবে, তাদের জীবনের মান উন্নয়ন ঘটাবে, এই চিন্তাগুলো তারা করেই না। এটা হচ্ছে কার্য ব্যবস্থাপনা। কান্ট্রি ক্লাব ব্যবস্থাপনা, এক্ষেত্রে নেতাকর্মীদের সুযোগ সুবিধা, বিনোদন এবং কল্যাণের প্রতি সর্বোচ্চ মনোযোগ দেওয়া হয়। কান্ট্রি ক্লাব ব্যবস্থাপনায় নেতাকর্মীদের বিনোদন এবং কল্যাণ, ওই যে কল্যাণ ট্রাস্ট করে, তারপরে বিনোদনের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, এগুলি হচ্ছে কান্ট্রি ক্লাব ব্যবস্থাপনায়। কিন্তু এখানে উৎপাদন কাজের দিকে আবার বিশেষ কোনো নজর থাকে না। মধ্যপন্থার ব্যবস্থাপনা যেটা, এখানে আছে নেতা, কর্মী ও উৎপাদন উভয় উপাদানের উপর সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। মধ্যপন্থার ব্যবস্থাপনা এখানে যেমন উৎপাদনকেও গুরুত্ব দেয়, আবার নেতাকর্মীদের উন্নয়নকেও গুরুত্ব দিয়ে থাকে। আর দল ব্যবস্থাপনা যেটা,
এক্ষেত্রে নেতা উৎপাদন ও কর্মী উভয় দিকে সর্বোচ্চ মনোযোগ প্রদান করে। নেতৃত্বের এ ধরনকে ব্ল্যাক অ্যান্ড মোশন সর্বাপেক্ষা কার্যকর ও সফল নেতৃত্ব হিসেবে উল্লেখ করেছেন দলগত ব্যবস্থাপনাকে। তারপরে আছে অবিচ্ছিন্ন নেতৃত্ব। অবিচ্ছিন্ন নেতৃত্বের ক্ষেত্রে অতিমাত্রায় প্রভুকেন্দ্রিক হয় এই নেতৃত্বটা, আর অতিমাত্রায় অর্ধস্থন ও কর্মীকেন্দ্রিক হয়। নেতৃত্বের মধ্যে অনেক ধরনের, যেমন নির্বাহী কর্তৃক অর্ধস্থনদেরকে প্রদত্ত স্বাধীনতার মাত্রার উপর নির্ভর করে। এখানে অর্ধস্থনদের কতটা স্বাধীনতা দিল সেটা এই কাজের ফলের উপরে প্রভাব বিস্তার করে থাকে। এ তত্ত্ব কেবল স্বৈরতান্ত্রিক অথবা গণতান্ত্রিক নেতৃত্বের মধ্য থেকে কোনো একটিকে পছন্দ করার পরিবর্তে নেতৃত্বের ধরনের একটি পরিসর প্রদান করে। এখানে আমরা কি গণতান্ত্রিক বা স্বৈরতান্ত্রিক যে কোনো একটাকে পছন্দ না করে এখানে করে কি একটা পরিসর স্পেস দেওয়া হয় যে তুমি এইভাবে কাজ করতে পারবা। কোনো বিশেষটিকে সঠিক আবার কোনটি ভুল সেই সুপারিশ এখানে করা হয় না। এখানে কর্মীদের উপর ছেড়ে দেওয়া হয়, তারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করে সেভাবে কাজ করে। তো নির্বাহীরা এ পরিসর থেকে প্রয়োজন ও পরিস্থিতি মোতাবেক উপযুক্ত ধরনের নেতৃত্ব বেছে নিতে পারে। তো অবিচ্ছিন্ন তত্ত্ব অনুযায়ী নেতৃত্বের কোন ধরনটি যথোপযুক্ত তা নির্ভর করে নেতা, অনুসারী এবং পরিস্থিতির উপর। নেতা কিভাবে চালালো এবং পরিস্থিতি কেমন, এই দুইটার উপর নির্ভর করেই এই নেতৃত্বটা প্রবাহিত হয়ে থাকে। অর্ধস্থনদের শিক্ষা, অভিজ্ঞতা, দায়িত্ব গ্রহণে আগ্রহ, সাংগঠনিক মূল্যবোধ ও রীতিনীতি, সমস্যার প্রকৃতি, সময়ের চাপ, নিরাপদ কর্তৃত্বার্পণের সম্ভাবনা, এই সবের উপর নির্ভর করে নির্বাহীর নেতৃত্বের ধরন কীরকম। তাদের মধ্যে কেবল নির্দিষ্ট 2টি বা 3টি নেতৃত্ব ধরনের উপর নির্ভর না করে নেতৃত্বের পরিসর থেকে উপযুক্ত নেতৃত্ব ধরন বেছে নেওয়া অধিকতর যুক্তিসঙ্গত এবং ফলপ্রসূ হয়ে থাকে। এই লিডারশিপ চ্যাপ্টার থেকে তেমন কিছু আর করার নাই, যদি ক্লাস খুলে তারপরে আমরা সাজেশন দিয়ে দিব। আচ্ছা, আর তোমাদের কোন সাবজেক্টে? আমার সাবজেক্ট মূলত এখানে কি সাংগঠনিক আচরণ আর সামষ্টিক অর্থনীতি। এই দুটার মধ্যে কোন কোন চ্যাপ্টার বা কোন কোর্সটা বেশি পড়াতে হবে তোমরা আমাকে একটু মেসেজ দিয়ে জানিও। আমার মনে হয় ইকোনমিক্সটা একটু বেশি পড়াতে হবে। ইকোনমিক্স, আবার ইকোনমিক্সের টিচাররাও ক্লাস নিচ্ছেন, এই জন্য আমার কম নেওয়া হচ্ছে। আচ্ছা, তোমরা সাধারণত 3টা থেকে 4:30 এই টাইমটাতেই আমি বেশিরভাগ ক্লাস নেই, তোমরা এই টাইমটাতে একটু ফলো করবা, ঠিক আছে? আগামী ক্লাসে পড়াবো এম্পাওয়ারমেন্ট অ্যান্ড পার্টিসিপেশন, ক্ষমতা ও অংশগ্রহণ। কবে পড়াবো রুটিন যেহেতু এখনো ঠিক নাই, সেটা ক্লিয়ারলি বলা যাচ্ছে না। শনিবার বা রবিবারে আমি এই ক্লাসটা নিব। তো আজকে এই পর্যন্তই থাকো, আবারও দেখা হবে অন্য ক্লাসে। তো সেই পর্যন্ত তোমরা আল্লাহর রহমতে সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।